প্রত্যেকটা বাড়ির ব্যাঙ্গালোরে বাইরে দিকে সিঁড়ি কেন? এই যে একদম ভাপ উঠছে সুন্দর। দেখুন আর কিন্তু দিতে হবে না, একদম পারফেক্ট। দেখুন একদম ঝরঝরে ঝরঝরে কিন্তু ভাত তৈরি হয়ে গেল। তাহলে 12 মিনিটে, যেহেতু জলটা ভেজানো ছিল এবং যেহেতু এটা সাদা চাল, সে কারণেই চাল তাহলে শিখে নিলে মাইক্রোওভেনে ভাত বানানো এবং হাতে এই যে ফোসকা পড়া ইত্যাদি ভয় কিন্তু আর থাকবে। আমার যেসব ব্যাচেলার ভাই বোনেরা আছে তাদের অনেক দিন ধরেই একটা ডিমান্ড আমার কাছে আছে, এবং আমার অনেক স্টুডেন্টরাও আছে যারা এখন প্রায় কর্মক্ষেত্রে বা কর্মের জন্য বাইরে থাকে, চাকরি বাকরির জন্য। তো সেজন্য ওরা আমাকে অনেক দিন ধরেই বলছে যে ম্যাম, আমরা মাইক্রো ওভেনে ভাত কী করে ওই হাঁড়িতে যে ভাত হয় সেটাকে উল্টাতে গিয়ে আমরা হাতটা তো অনেক সময় পুড়িয়ে ফেলছি, আর প্রেশার কুকারে বানালে ভাতটা স্টিকি হয়ে যাচ্ছে, ধুয়ে নিলে সেই ভাতটার একটা স্বাদ চলে যাচ্ছে। যদিও অনেকেই প্রেশার কুকারের ভাত পছন্দ করেন স্টার্চ বার করে নিয়ে, কিন্তু আমি বললাম যে আমি তোমাদেরকে তাহলে মাইক্রো ওভেনে একদিন ভাত করে দেখাবো। আজকাল ওদের সবার কাছে ওটিজি বা মাইক্রো ওভেন ওই খাবারটা যারা থাকে একারা মোটামুটি একটা থাকে ছোটোখাটো হলেও, সেজন্য আজকে আমি আপনাদেরকে এবং সাথে সাথে আমার যে ডিমান্ড যেগুলোর আছে সেইগুলোরও সব আমার ছাত্রছাত্রীদের, তার জন্য আমি এখানে এই 1.5 ছোটো ছোটো একটা গ্লাসের চালটা নিলাম, দেখলেন একটা 1.5 গ্লাস মতন চাল নিয়েছি, এবং এটা একটা নর্মাল আমি হোয়াইট রাইস নিয়েছি, যেহেতু আমরা হোয়াইট রাইস খাই। আপনারা সেদ্ধ চাল খেলে সেদ্ধ চাল দিয়েও কিন্তু আপনারা বানাতেই পারেন। এবার এই যে এটা একবার প্রথমে ধুয়ে নেব, এই 2-3 বার মতো ধুয়ে নিয়ে আসার পরে আমি একটু জল দিয়ে এটাকে 1/2 ঘন্টা মতন ভিজিয়ে রাখবো। প্রথমে এটা প্রায় 1/2 ঘন্টা ভিজে গেছে। এবারে আমি একটা মাইক্রো ওভেনের বাটি নিয়ে এসেছি, আর একটা নিয়ে এসেছি গ্লাস। এই গ্লাসটা কেন এনেছি, কারণ জলটা ওই গ্লাসেই মেপে দিতে হবে। দেখুন এই যে জল শুদ্ধ ঢেলে দিলাম, এই মাপঝোপটা কিন্তু ভীষণ দরকার এই মাইক্রো ওভেনে ভাতটা বানাবার জন্য। এটাকে আমি আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি, অ্যারাউন্ড 1 গ্লাস বা একটু বেশি, এই 1 গ্লাস বা 2 গ্লাসের মতন এটা জল আছে, কিন্তু এটার মধ্যে দিতে হবে প্রায় আরও 1 গ্লাস, মানে 3 গ্লাস, 4 গ্লাস, 5 গ্লাস আর 5.5 গ্লাস। কারণ এর আগে আমি যে যখন চালটা নিয়েছিলাম 1.5 গ্লাস মতন জল নিয়েছিলাম। দেখুন এই যে এই জলটা দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব একটু লবণ। লবণটা কিন্তু দিতে হবে, মাইক্রো ওভেনে ভাত করতে গেলে কিন্তু লবণটা দিতে হবে, না হলে কিন্তু ঝরঝরে হবে না। আর দিয়ে দিচ্ছি এই 1 চামচ মতন সাদা তেল। সাদা তেলটা দিলে কি হবে, ভাতটা একটা আরেকটার গায়ে লাগবে না, ঠিক সেই কারণে এটা দিলাম। দিয়ে এটা ঢাকা দিয়ে এবারে আমি এটাকে মাইক্রো ওভেনে কী মোডে বসাচ্ছি সেটা দেখাবো। এটা আমি শুধু অন করে নিয়েছি, এর মধ্যে কিন্তু আর কিছু করা নাই। এবারে দেখুন এই যে স্টপ ক্লিয়ারটা, এই স্টপ ক্লিয়ারটা আমি জাস্ট বন্ধ করে দিয়ে এবারে আমি মাইক্রো ওভেনটা খুলে নিয়ে মাইক্রো ওভেনের মধ্যে আমি যে ভাতটা বানাবো বলে সেটা বসিয়ে দিচ্ছি। এই যে দেখুন ভাতটা আমি বসিয়ে দিলাম। এবারে এই যে মাইক্রো ওভেনে দরজা বন্ধ করে দিয়েছি, এটা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখতে হবে এবং শিখতে হবে যারা শিখছো আজকের ভাত বানানোটা। এই যে দেখুন এইটা হচ্ছে একদম কাছ থেকে দেখুন, এইটা হচ্ছে মাইক্রো মোড। এই মাইক্রো মোডটা প্রথমে ক্লিক করে দিতে হবে, তারপরে দেখুন মাইক্রো মোড স্টার্টিংই 9 থেকে। এবারে এটা 10 মিনিট, অ্যাকচুয়ালি মাইক্রো ওভেনে ভাত বানাতে লাগে 15 মিনিট, কিন্তু আমি প্রথমে 10 মিনিট প্লাস 1 মিনিট 11 মিনিট আর 12 মিনিট দিয়ে আমি স্টার্ট করব। এবারে এটা যদি আরও মানে ভাতের চালের কোয়ালিটির উপর নির্ভর করে, যদি আরেকটু লাগে তাহলে ওটা একবার চেক করে তারপরে আরও 2-3 মিনিট দিতে হবে। এবারে দেখুন এই যে স্টার্ট বাটনটা আছে, এটা হলো স্টার্ট বাটন, এটা জাস্ট অন করে দেব এবং এই যে এটা শুরু হয়ে গেল। এটা নিয়ে কিন্তু আর আমার এখন টেনশন করার ব্যাপার নেই। যতক্ষণ এটা বানাচ্ছি আজকে জেনে নিন একটা ইন্টারেস্টিং বিষয় আমি আপনাদের সাথে কথা বলবো। ভাত তো আর শুধু শুধু খাওয়া যাবে না, সেজন্য ভাবলাম একটু ডিমের অমলেট কারি বানিয়ে নেওয়া যাক। দেখুন এই যে আমি ডিমটা এনেছি, দেখুন এখানে এই যে ডিমের গায়ে লেখা আছে
এটা লেখা আছে ইগোস নিউট্রিশিয়ান্স। এই যে এটা হচ্ছে এখন ব্যাঙ্গালোরে এই ডিমটা না খুব চলছে। এটার মানে হচ্ছে যে এই যে এটা হচ্ছে খুব ভালো নিউট্রিয়েন্ট ডিম, এটা বলেই কিন্তু বাজারে বিক্রি হচ্ছে এবং এটাও খুব ভালো চলছে। এবং দেখুন কুসুমের কালারটা একদম সুন্দর সুন্দর কুসুমের কালারটা। তো যখন এটা বাজারে চলছে আমি ভাবলাম এটাই নিয়ে আসি, একবার নিয়ে এসে দেখা যাক। এবং এটা না বিজ্ঞাপন দিতে অনেকে বাড়িতে বাড়িতেও একটা দুটো করে ডিম ফ্রিতেও দিয়ে যাচ্ছে। এটা এখন খুব মানে বলছে যে এটা নাকি খুব ভালো নিউট্রিয়েন্ট ডিম। তো যাই হোক আমিও সেই দলেই গা ভাসালাম এবং আমারও মনে হচ্ছে যে এটা ভালোই হবে। যখন আমি ব্যাঙ্গালোরে থাকতে এসেছিলাম তখন দেখেছিলাম যে ব্যাঙ্গালোরে বাড়িগুলো দেখে না আমি অবাক হয়েছিলাম। এখানের বাড়িগুলো না মানে একেবারেই আলাদা রকমের, মানে বাড়িগুলো বাড়ির মতন হলেও এদের বাড়িগুলো সাউথ ইন্ডিয়ান বাড়ি, আমাদের বেঙ্গলিতে যে বাড়িগুলো হয় বাঙালিদের বাড়ি সেরকম হয় না, কিন্তু এদের বাড়ি আলাদা হয়। বিশেষ করে এদের সিঁড়িগুলো না বাইরের দিকে হয়। তো আমি না অবাক হয়েছিলাম যে সিঁড়িগুলো কেন বাইরের দিকে হয়, এবং তার বিভিন্ন প্রশ্নের উত্তর আমি বিভিন্ন মানুষের কাছ থেকে পেয়েছি, কিন্তু প্রথমে কিন্তু আমি অবাকই হয়েছিলাম। দেখুন ডিমটাকে আমি ভালো করে গুলিয়ে নিচ্ছি এবং তার মধ্যে একটু লবণ এবং দুধ দিয়ে ডিমটাকে একটু নরম করে নেব। এইভাবে ডিমের একটু অমলেট কারি করে নিচ্ছি, কারণ ভাতটাও তো কিছু দিয়ে খেতে হবে, তাই এটাই ভাবলাম। আর ব্যাচেলাররা এটাই যথেষ্ট। দেখুন আপনাদেরকে এবার আমি দেখাচ্ছি অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোরের বাড়িগুলো কীরকম দেখতে হয়। এই যে দেখুন প্রত্যেকটা বাড়ি বাইরে দিকে সিঁড়িগুলো, এত বড় বড় বাড়ি কিন্তু সিঁড়িগুলো সব বাইরে দিকে। বুঝতে পারছেন, এটাই হচ্ছে এদের ট্রেন্ড। এর একটি বিশেষ কারণ আছে। দেখুন প্রত্যেকটা বাড়ি, একতলা বাড়ি হোক, ছাদে যাচ্ছে বা দোতলা বাড়ি হোক, সব কিছুরই একটা বাইরে দিকে, এটা একটা ট্রেন্ড। এবং এর কারণটা কি সেটা বলবো। এখন অবশ্য আমরা যারা বাইরে থেকে এসেছি, মানে এখানের অরিজিনাল মানুষ নয়, তারা যারা বাড়ি টাড়ি করেছি তাদের অবশ্য বাড়ির ভেতর দিক দিয়েই সিঁড়িগুলো আছে, কিন্তু যেগুলো অরিজিনাল বাড়ি ওই যে দেখালাম যেরকম ওই রকমই রয়েছে। এবং যারা এখনও বাড়ি করছে ওদের ধ্যান ধারণাটা সম্পূর্ণ আলাদা। দেখুন ডিমটা যখন গোলালাম তার সাথে একটু দুধ দিয়ে দিলাম, এর ফলে কি হবে, ডিমের মমলেটটা কিন্তু অনেক বেশি নরম হবে। আসলে এরা বলে যে সমস্ত ধুলো বালি যা থাকবে সব সারাদিনে একবার সকালবেলা উঠে এরা সব সিঁড়ি টিড়িগুলো ধুয়ে দেয়, সমস্ত সিঁড়ি টিড়ি পরিষ্কার করে ধুয়ে দেয়। আমরা রোজ সিঁড়ি না ধুলেও ওরা কিন্তু রোজ সিঁড়ি ধয়, যেহেতু ওদের বাইরে দিকে এবং সেটার ধুলো ময়লা অত্যন্ত বেশিও হয়। তো সে কারণে ওরা রোজ ধুয়ে দেয় এবং জুতো টুতো পরে আরামসে ওঠে এবং ঠিক ঘরগুলোর বাইরে এসে, ফ্ল্যাটগুলোর বাইরে, বেশিরভাগই ফ্ল্যাট ফ্ল্যাট মতনই বাড়িগুলো হয়, ফ্ল্যাটগুলোর বাইরে এসে এরা ওই জুতোগুলো ছেড়ে ছেড়ে ঘরের মধ্যে ঢুকে। এটা একটা কারণ, কিন্তু এর সুবিধা এবং অসুবিধা কি আছে সেটা আমি বলছি আপনাদের। কিন্তু তার আগে দেখুন এখানে আমি কিছুটা মশলা বানিয়ে নেওয়ার জন্য একটু তিল, পোস্ত আর একটু সর্ষে আর কাঁচা লঙ্কা মিলে একটা মসৃণ পেস্ট বানিয়ে নেব। এটা কিন্তু খেতে কিন্তু খুব সুস্বাদু হবে। তো ঘরটা যদি পরিষ্কার রাখার উপায় হয়, এদের মতে উপায়টা হচ্ছে যে একদম বাড়ির বাইরের দিকে সিঁড়িটা রাখো এবং সিঁড়িটা পরিষ্কার থাকবে, রোজ যদি এটাকে ধুয়ে দাও। এটা হচ্ছে এদের কারণ। কিন্তু এর দুটো সুবিধা অসুবিধা আমি দেখেছি। একটা সুবিধা হচ্ছে যে যেহেতু বাইরে আছে ধুলোবালি সিঁড়িটাতে হলেও ধুলোবালি নিয়ে ঘরের ভেতরে ঢুকে পড়ছে বা কিছু, সিঁড়ির তলায় জুতো খোলা, এই ধরনের ব্যাপারটা না থাকার জন্য ঘরটা কিন্তু অনেক বেশি পরিষ্কার থাকে। এটা একটা সঠিক মনে হয়েছে। কিন্তু আরেকটা অসুবিধার দিক হচ্ছে যেই বৃষ্টি হলো, যেহেতু সিঁড়িগুলো খোলা সেহেতু জল বৃষ্টিতে একদম ঘরটার বাইরে বেরোলেই একদম চ্যাপচ্যাপে হয়ে যায় জায়গাটা, সেটা একটা অসুবিধা। আর চোর টোর কিন্তু উঠে পড়তে পারে, কিন্তু চোর উঠলেও একটা সুবিধা আছে, সেটা হচ্ছে যে যেহেতু সিঁড়িগুলো খোলা, ওপর দিক থেকে এপাশ থেকে ওপাশ থেকে লাফিয়ে চোরকে ধরে ফেলা যাবে, আর চোরেরও সুবিধা হবে বেরিয়ে পড়ার জন্য। তাই এই অভিনব জিনিসটা আমার কাছে খুবই একটা অন্যরকম লেগেছিল। তাই আমার মনে হলো আপনাদের সাথে এই সিঁড়িটা বাইরে কেন হয় সে বিষয়টা শেয়ার করি। কেমন লাগলে কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। ডিমের অমলেটটা প্রথমে দুভাগে আমি ভেজে নিয়ে তারপরে যে মশলা বানালাম, মশলা আর খুব সামান্য দই আর একটু জল দিয়ে আনলাম। দেখুন জল দিয়ে একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে, যেহেতু ব্যাচেলারদের খাবার খুব বেশি মশলা ওরা পাবে কোথায়, ওরা জানে না চেনেও না, সেই কারণে ওটা দিয়ে ডিমের অমলেট একটু শুকনো শুকনো করে নিলাম। আর ওপর থেকে একটু কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিলাম। আমি না একটা কথা বিশ্বাস করি, সর্ষের তেলে রান্না কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় এবং অনেক বেশি
হেলদি খাবারটা হয়, কিন্তু আমরা সাদা তেলেই খেয়ে থাকি। আচ্ছা, কিন্তু এছাড়াও আপনারা রাইস ব্র্যান্ড অয়েলেও কিন্তু খেতে পারেন, সেটাও ভালো। এই যে একদম জিরো হয়ে গেছে। এবার দেখা যাক কি অবস্থায় হলো ভাতটা। যদি ঝরঝরে না হয় তাহলে কিন্তু এটাকে আবারও আরেকবার বসাতে হতে পারে, সেই কারণে বেশ গরম আছে। কিন্তু দেখা যাক এটা কি অবস্থায় দাঁড়ালো। এই যে একদম ভাপ উঠছে সুন্দর। দেখুন আর কিন্তু দিতে হবে না, একদম পারফেক্ট। দেখুন একদম ঝরঝরে কিন্তু ভাত তৈরি হয়ে গেল। তাহলে 12 মিনিটে, যেহেতু জলটা ভেজানো ছিল এবং যেহেতু এটা সাদা চাল, সে কারণেই চাল যদি ভিজিয়ে রাখেন তাহলে সব মাইক্রোওভেনে যে কোনো চালই কিন্তু ভিজিয়ে রাখতে হবে, কিন্তু যেহেতু এটা সাদা চাল 12 মিনিটে হয়ে গেল। কিন্তু যদি একটু মোটা চাল করেন সেক্ষেত্রে কিন্তু আধা ঘন্টাও লাগতে পারে। তোমরা তো দেখলেই যে মাইক্রোওভেনে ভাত বানানো কতটা সোজা। তাহলে শিখে নিলে মাইক্রোওভেনে ভাত বানানো, এবং হাতে এই যে ফোসকা পড়া ইত্যাদি ভয় কিন্তু আর থাকবে না। ফ্যান গড়াতে গিয়ে বা প্রেশার কুকারে স্টিকি রাইস বা ধুয়ে স্বাদ খাবারের নষ্ট করে দেওয়া বা প্রোটিন নষ্ট করে দেওয়া কোনোটাই লাগবে না, স্টিকিও লাগবে না। অথচ সুন্দরভাবে মাইক্রোওভেনে মাত্র 10 মিনিটে তোমরা স্নান করতে ঢুকলেই ভাত রেডি। এটুকু শিখে নিতে পারলেই একদম কামাল কি গরম গরম রোজের ভাত পাবে। আজকে তো বিশেষ কিছু নেই, তো সেই কারণে ভাত আর অমলেট কারি। দেখো কত ঝরঝরে ভাতটা হয়েছে। এটা দুজনের ভাত হয়ে গেছে, দুজনেই খাবো। আমার কাছে যেহেতু আমার ভাসুরপো থাকে, সে রাত্রিরে খাবে আর আমি এই দুজনে খাবো। মেয়ে তো আজকে আসবে না, তাই মেয়ে খাবে না এই খাবারটা। তাই ভাবলাম শুধু ডিমের কারি দিয়ে খাবো। একটু এই যে দেখুন একটু বাটার নিয়ে নিচ্ছে, অল্প ছোট্ট একটা বাটার। আর এই যে বানালাম ডিমের কারি, অমলেট কারি। ডিমের কারি বলতে ডিমের অমলেট কারি। আর আমার এই লঙ্কাটা কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে। তাহলে কেমন লাগলো আজকে আমার এই মাইক্রোওভেনে ভাত এবং ব্যাঙ্গালোরে কেন বাইরে হয় সিঁড়ি এই গল্পটা? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্টের সঙ্গে জানাবেন। আগামীতে আমি ফিরবো আবার একটা নতুন রেসিপির সাথে, এবং আরও সুন্দর সুন্দর অনেক নিত্য নতুন ঘটনা আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। তাহলে আজকে ছিল এই পর্যন্তই।